সিনেমার গল্প নয়, বাস্তব চিত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট ঝিরিপথে গাছের গুঁড়ি ভেসে আসায় নতুন করে সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের গাছ পাচারের পুরনো বিষয়টি। কথা হচ্ছে পাচারকারী চক্র নিয়ে। আশেপাশের একাধিক বাসিন্দার অভিযোগ, এই পাচারের সঙ্গে জড়িত এলাকার এক নিষিদ্ধ যুবলীগ নেতার, যে লোক চক্ষুর আড়ালে থেকেও লোকজন দিয়ে পাচার চালিয়ে যাচ্ছে। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিরিপথে নেমে আসা বড় বড় গাছের গুঁড়ি মনে হচ্ছে যেন কোনো সিনেমার অংশ, কিন্তু এই ছবিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত 18 জুনের। বৃষ্টির পর ঝিরিপথ পানিতে ভরে গেলে বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট এলাকায় ভেসে আসে গাছের গুঁড়ি। ভেসে আসা গাছের গুঁড়ি দেখে শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে প্রশাসন তাৎক্ষণিকভাবে গাছগুলো জব্দ করে। তো আমি আমার দুই বন্ধু নিয়ে হাঁটতে গেছি সুইচগেটের ওইদিকে, তখন দেখি পানিতে ভেসে আসতেছে কাটা গাছ। গাছগুলো যখন ভেসে আসতেছে তখন দেখে আসলে আমার বিষয়গুলো একটু দৃষ্টিকটু মনে হয়েছে, কারণ আমরা বিগত সময় থেকে শুনে আসছি যে এই দিক দিয়ে কাঠ পাচার হয়। তবে ঝিরিপথ দিয়ে গাছ পাচারের তথ্য ৭১-এর কাছে আসে আরও 2 মাস আগে। এরপরে শুরু হয় অনুসন্ধান। মূল ক্যাম্পাস থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বনের ভিতর গিয়ে দেখা যায় 5 থেকে 7টি স্পটে গাছের গুঁড়ি কেটে রাখা হয়েছে। গাছগুলো জব্দ করার পর সামনে আসেন গাছের ক্রেতা মোহাম্মদ আলী। তার দাবি, ব্যবসার জন্য ব্যক্তি মালিকানাধীন জমি থেকে গাছগুলো কাটা হয়েছে, যদিও তিনি বন বিভাগের ছাড়পত্র এবং বিশ্ববিদ্যালয়ের ঝিরিপথ ব্যবহারের অনুমতিপত্র দেখাতে পারেননি। আমি টাকা দিয়ে গাছ কিনছি মালিকানা জায়গা থেকে এই গাছগুলো কাটার জন্য। এখন আমি তো জানি না যে এটা নতুনের জন্য ছাড়পত্র কিভাবে দিতে হয়, এটা আমি জানি না, নাহলে অবশ্যই এটা আমি নিতাম। অনুসন্ধানে আরও জানা যায়, বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের বনাঞ্চল এবং সরকারি বন থেকে গাছ চুরি হয়েছে। নিষিদ্ধ যুবলীগ নেতা হানিফের নেতৃত্বেই চলেছে এই পাচার কাণ্ড। 2024-এর আগস্টের পর তাদের অন্যান্য নৈরাজ্য কমলেও গাছ পাচার কমেনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, আগের চক্রই ভিন্ন লোকজনের সহায়তায় গাছ পাচার চালু রেখেছে। এইটা একটা এই যে চক্র, এই চক্র এখনো বিদ্যমান থাকতে পারে, হয়তো ভিন্ন নামে থাকতে পারে, ভিন্ন আঙ্গিকে থাকতে পারে। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। আসলে এই ক্ষেত্রে বন বিভাগেরও কিছু সংশ্লিষ্টতা প্রয়োজন, কারণ যেহেতু এটা খাস জমি, আমি মনে করি এটা বন বিভাগের একটা দায়িত্বের মধ্যে এটা পড়ে। একইভাবে যেসব এলাকা থেকে গাছ কাটা হয়েছে, বন আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। যে এলাকাতে কাঠগুলো আটক হয়েছে ওই এলাকাতে আমার জানা মতে আমাদের হাটহাজারী রেঞ্জের অধীনে কোনো বনভূমি নেই। আমরা এটা তদন্ত করে কাঠগুলোর উৎস খুঁজে বের করব এবং এইখানে যদি কোনো অবৈধ কোনো কার্যকলাপ হয়ে থাকে বন আইনের পরিপন্থী, সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। গাছ পাচারের সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা হানিফের নামে হামলা সহ নানা অপরাধে হাটহাজারী থানায় 8টি মামলা রয়েছে। বনশ্রী হালদার, ৭১। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। এই মুহূর্তে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আর শুভ্র, ঝিরিপথে গাছের গুঁড়ি পাচারের সাথে কারা জড়িত, এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছেন জানাবেন। মনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বড় একটা বন অঞ্চল, সেটা বিশ্ববিদ্যালয়ের পিছনের দিকে অবস্থিত এবং তারপরেও কিন্তু সরকারি বন কিন্তু রয়েছে। সেই বন এবং বিশ্ববিদ্যালয়ের যে বনাঞ্চলের যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই পাচারকাণ্ড হয়ে আসছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে আমরা খবর পেয়েছি এবং খবর নিয়েছি, আমরা জানি, আমাদেরকে জানানো হয়েছে যে বিগত দিনগুলোতে কিন্তু এই গাছ পাচার লক্ষ লক্ষ টাকার কিন্তু গাছ পাচার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাঞ্চল এবং সরকারি বন থেকে। এবং এই পাচারকাণ্ডগুলো চলতো মূলত যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে থাকতো এবং বর্ষাকালে যখন বিশ্ববিদ্যালয়ের যে বনাঞ্চল রয়েছে এবং এর পিছনে যে বনগুলো রয়েছে, সেই বনগুলো একটা জিরিপথ দিয়ে বিশ্ববিদ্যালয়ের যেই জায়গা রয়েছে, সেই জায়গা থেকে একটা জিরিপথ দিয়ে সুইচ গেট সংলগ্ন জায়গা থেকে কিন্তু পারাপার করা হতো। যখন বর্ষাকালে পানিতে সেই জিরিপথ গুলো ফুলে ফেঁপে উঠতো, তখন কিন্তু এই গাছ পাচারের রুট হিসেবে এটা ব্যবহার করা হতো এবং তারা চেষ্টা করতো যে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে কম থাকতো তখন এই গাছগুলো পাচারকাণ্ড করার জন্য। এবং এর বাইরেও কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে
বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে, এবং এ নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পথ অবৈধভাবে ব্যবহার করার জন্য বিশ্ববিদ্যালয়কেও কিন্তু জরিমানা গুনতে হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু এই পাচারকাণ্ড কিন্তু রোধ করা যায়নি, এবং আমরা যে খবর পেয়েছি, আমাদের তথ্য জানানো হয়েছে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে এই পাচারকাণ্ডের সাথে জড়িত ছিল এলাকার যুবলীগ নেতা হানিফ এবং তার যেই লোকজন রয়েছে তারা কিন্তু এই পাচারকাণ্ডে জড়িত ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের কিন্তু শাখা ছাত্রলীগের যে একটি অংশের নেতাকর্মীরা তারাও কিন্তু এই পাচারকাণ্ডের সাথে যুক্ত ছিল। এবং বর্তমানে 5ই আগস্টের পরে যখন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ চলে যায় এবং হলো এই যুবলীগ নেতা কিন্তু সে লোকচক্ষুর আড়ালে চলে যায়, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বিগত 5ই আগস্টের পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের হামলার ঘটনা ঘটে, এবং সেই হামলার কিন্তু নেতৃত্ব দেয় এই যুবলীগ নেতা হানিফ। এরপরেও কিন্তু তার যে নৈরাজ্য তা কিন্তু কমেনি, এখনো কিন্তু আমাদের কাছে খবর রয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে সে কিন্তু এই পাচারকাণ্ডের সাথে জড়িত। এবং যে বিশ্ববিদ্যালয়ে যে বনাঞ্চল রয়েছে এবং সরকারি যে বন রয়েছে সেইখানে কিন্তু লোক সমাগম কিন্তু একদমই নেই বললেই চলে। সেখানে যে কৃষকরা রয়েছে তারা চাষাবাদ করার জন্য যায়, এবং আমরা সেই সূত্রেও জানতে পেরেছি সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো মাহফুজ শুভ্র, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ফেনীতে সংযোগ সড়ক ছাড়াই নদীর উপর দাঁড়িয়ে আছে 4টি সেতু। জেলার 3টি উপজেলায় 4টি নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলসিডির উদ্যোগে এসব সেতু নির্মিত হয়। তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় তৈরি হয়নি সংযোগ সড়ক। জহিরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রায় 36 কোটি টাকা ব্যয়ে 4টি সেতু নির্মাণ করেছে এলজিইডি। এর মধ্যে ডাকাতিয়া এবং পাহালিয়া নদীর উপর সেতু নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স। ছোট ফেনী নদীর উপর সেতু নির্মাণের কাজ করে মেসার্স সালেহ আহমেদ এবং মোহরী নদীর উপর মেসার্স গ্রিনল্যান্ড সালেহ জেবি। এলাকার লোকজন বলছেন, দাগনভূঞার সিলোনিয়ার ডাকাতিয়া নদীর উপর সেতুটি ভূমি থেকে প্রায় 20 ফুট উপরে। সংযোগ সড়ক না হয় এখনও চলাচলের উপযোগী হয়নি। একই অবস্থা ছোট ফেনী নদীর ওপর দাগনভূঞার মাতুভূঞার সেতু এবং মোহরী নদীর ওপর ছাগলনাইয়ার পাঠাননগরের সেতু। তাদের কথা, এমন দায়সারা সেতু নির্মাণের পেছনে রয়েছে দুর্নীতি। এই ব্রিজটা সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। যাক, এটা লুটপাটের ফল যেটা বলা যায়। ব্রিজটা অনেক উঁচা করছে, উঁচার পরে করার পরতে এখন আমাদের রাস্তা হচ্ছে ছোট, রাস্তা চিকন, গাড়ি উঠতে পারতেছে না, মানুষ যাতায়াত বন্ধ। আমরা ভালো মতো এখান দিয়ে স্কুলে যেতে পারি না, জোয়ার আসে এখান দিয়ে পানি উঠে যায়। কাজ ধরে এখন লং টাইম পর্যন্ত পড়ে রয়েছে, মানুষ যাতায়াতে অনেক কষ্ট হইতেছে। পাশে দিয়ে কোনো ভালো যাতায়াতের ব্যবস্থা নাই, কিছু নাই, কন্ট্রাক্টর ঠিকভাবে কাজ করতেছে না। এদিকে সংযোগ সড়কের জন্য চাহিদা মাফিক ভূমি অধিগ্রহণ ও জমির মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দ্রুত সেতুগুলোকে চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সোনাগাজীটা তো শেষ, অলরেডি শেষ, বাকি 3টের কথা যদি আমরা বলি, 3টে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কোনোটি আগামী ডিসেম্বরে, কোনোটি পরবর্তী আগামী বছরের ফেব্রুয়ারি এবং কোনোটি আগামী মে-জুন মাসের মধ্যে আমরা শেষ করে দেব। ডাকাতিয়া নদীর ওপর দাগনভূঞার সিলোনিয়ায় সেতু নির্মাণে খরচ হয়েছে 8 কোটি 30 লাখ টাকা। ছোট ফেনী নদীর ওপর দাগনভূঞার মাতুভূঞার 9 কোটি 20 লাখ টাকা, আর মোহরী নদীর ওপর ছাগলনাইয়ার পাঠাননগরে খরচ হয়েছে 9 কোটি 45 লাখ টাকা। ফারদিন নীরব, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরো জানবো। এই মুহূর্তে সহকর্মী জহিরুল হক মিলু যুক্ত হচ্ছেন। মিলু, আমরা প্রতিবেদনটি দেখেছি, ফেনীতে সংযোগ সড়ক ছাড়াই নদীর উপর দাঁড়িয়ে আছে 4টি সেতু। একটু জানতে চাই এই বিষয়ে এলাকার লোকজন কি বলছেন এবং সেতু সংযোগ সড়ক নির্মাণ না হওয়ার কারণটা কি, কোনো তথ্য আছে কিনা, আর এই বিষয়ে কি বলছে স্থানীয় সরকার বিভাগ? লিনিয়া, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের ছোট ফেনী নদীর উপর। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সেতুটি রয়েছে সেই সেতুটি সেতু রয়েছে কিন্তু সংযোগ সড়ক নেই, অর্থাৎ এখানকার যে সড়কটি রয়েছে সেটি সেতু থেকে 20 ফিট উপরে, অর্থাৎ এই সংযোগ
সংযোগ সেতু মানে যে সড়কটি রয়েছে সেটি সড়ক না থাকার কারণে এখানকার ব্রিজের পাশে প্রতিদিন এখানকার স্থানীয় জনগণ পথচারী পারাপার হচ্ছে। আমরা সংযোগ সেতুটি তৈরি করতে পারিনি, অর্থাৎ সেতু হলেও সংযোগ সড়কের অভাবে এই সেতুগুলো কাজ হচ্ছে না। আবার এখানকার যারা সচেতন আছেন তারা বলছেন যে অনেকটা অপ্রয়োজনীয় সেতুও তৈরি করা হচ্ছে, শুধুমাত্র হচ্ছে সেতু ব্যয় বেশি থাকে এবং এটাতে দুর্নীতির সুযোগ থাকে বেশি বলে মনে করছেন। তবে এখানকার স্থানীয় মানুষ জানিয়েছেন যে এখানকার যদি দ্রুত সংযোগ সড়ক তৈরি করা হয় তাহলে তাদের নদী পারাপারের সুবিধা হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই 36 কোটি টাকার যে 4টি সেতু রয়েছে এই সেতুর বাইরেও কিন্তু আরও বেশ কিছু সেতু সংযোগ সড়ক না থাকার কারণে অকেজ পড়ে রয়েছে এবং এতে রাষ্ট্রের যে রাজস্ব সেই রাজস্ব ক্ষতি হচ্ছে এবং মানুষের কোনো উপকারে আসছে না। আমরা এলজিইডির সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা জেলা প্রশাসনকে অনুরোধ করেছেন যদি ভূমি অধিগ্রহণ করা যায় তাহলে আগামী অর্থ বছরে তারা এখানকার সংযোগ সড়ক তৈরি করবেন এবং এতে সেতুগুলো কাজে আসবে এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। লিনিয়া এই ছিল এখানকার সর্বশেষ। জহিরুল হক মিলু, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীতে সড়কবিহীন সেতুর খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল হক মিলু। বরিশালের বাকেরগঞ্জে 2 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের পিচ ঢালাই হাত দিলেই উঠে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করলেও উপজেলা এলজিডি অফিস তদারকি করছে না। তালুকদার জুয়েলের তথ্য ছবিতে প্রতিবেদন। এলজিডির তত্ত্বাবধানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়ার ডিঙ্গারহাট থেকে কলসকাঠি ডিগ্রি কলেজ পর্যন্ত 3 কিলোমিটার সড়ক উন্নয়ন এবং 2টি নতুন কালভার্ট নির্মাণে প্রায় 2 কোটি 11 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স। এলাকাবাসীর অভিযোগ 2020 সালে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়, যা 5 বছরেও শেষ হয়নি। এখন শেষ মুহূর্তে নামমাত্র কাজ করায় সড়কের পিচ ঢালাই হাত দিলেই উঠে যাচ্ছে এবং সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিচ্ছে। হাতে ধরলেই উঠতে যায় বা গাড়ি দিয়ে চলতে আছে, গাড়ির সাথে ওই আপনার ডাইস গুলা সব উঠে যাইতে আছে। ওদিকে আরো বহুত আছে, আপনারা দেখেন ভাইয়া। এই কন্ট্রাক্টর তো কামই করে উল্টো, এই যে আগে টান দিলেই উঠে যায় সব। এই আলগা আকালে ধরলেই উঠে যায়, কি করে আল্লাহ জানে। এই রাস্তা তো দীর্ঘদিন ধরে হইল না, প্রায় দীর্ঘ 10 বছর ধরে ভাঙাচোরা ছিল। এখন কাজ আসছে, কাজ তাও আবার পিচ ভালো হইল না। এলাকার লোকজন বলছেন এটা কোনো উন্নয়ন কাজ না, সম্পূর্ণ টাকা আত্মসাতের ফন্দি। এরকম রাস্তা হলে যে হয়তো বা দেখা যায় যে 1 মাসের বেশি হয়তো বা থাকবে না, আরো বর্ষার দিন। এমনি যে কাল কাঁচা ছিল তা ওই সময় ভালো ছিল, গাড়ি চালানো গেছে, এতে আরো ক্ষতি হবে, মানুষের অ্যাক্সিডেন্ট হবে। এটা প্রশাসন দেখে না, এই কাজটা সাথে সাথে বন্ধ করিয়ে দেবে না, হ্যাঁ এইটা ভিজিট করবে না, দেখবে না কিভাবে করতে আছে, তো কেউ কোনো পদক্ষেপ নেবে না। আর এলজিডি কর্তৃপক্ষ বলছে কাজে অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এইখানে ওই অভিযোগগুলো সম্পূর্ণ সত্য নয়, আর যে সমস্যাগুলো যদি থেকে থাকে সেগুলো যেহেতু চলমান কাজ, এগুলো রেকটিফিকেশন চলমান প্রক্রিয়া। আমি গতকালকে ওই ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখানে কাজের মান নিম্নমানের আমি দেখেছি এবং কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে এবং ওই কাজ আবার করে দেবে বলে আমাকে আশ্বস্ত করেছে। এ বিষয়ে ইউনুস অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার সঞ্জয় সহ কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আব্দুল্লাহ মামুন, 71। নারায়ণগঞ্জে রূপগঞ্জে অপহরণের পর এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এর সঙ্গে জড়িত সন্দেহে সাবেক ছাত্রদল নেতা সহ 6 জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায় 2018 সালে 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুবর্ণা আক্তার হত্যা মামলা তুলে নিতে সাবেক ছাত্রদল নেতা রাসেল তার দলবল নিয়ে রাশেদ নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে। পরে 70 লাখ টাকা মুক্তিপণ সহ মামলা তুলে নিতে হুমকি দেয়। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। 2018 সালে 2 জুন রূপগঞ্জের ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী সুবর্ণা আক্তারকে অপহরণ ও দল বেঁধে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্তরা।
এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা রাকিব বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সহ 4 জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আমার মেয়ের রেপ করে মাইরা লাইছে, আমি মামলা করছি, আমার ভাইয়ের সহায়তা করে দেয়া, আমার ভাইয়েরও চাই মাইরা লিত। আপনাকে বিচার চাই আমার ভাইয়ের কালকা এই হেয়ার অফিস টাইনা হেয়ার চাই দইরা মাইরা দইরা লইছে, এটার আমি আপনাকে বিচার চাই। প্রত্যক্ষদর্শীরা জানান ওই মামলার বাদী চাচাতো ভাই ব্যবসায়ী রাশেদুল ইসলামকে শুক্রবার দুপুরে পূর্বাচল 13 নম্বর সেক্টরের কার্যালয়ে ঢুকে মারধর করে অপহরণ করে মামলার আসামি রাসেল সাব্বির রনি সহ 10 থেকে 12 জন। পরে তারা 70 লাখ টাকা মুক্তিপণ দাবি সহ মামলা তুলে নিতে হুমকি দেয়। মামলাটা ওই সময় আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় লোক আছিল তাদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে আমরা এলাকাবাসী প্রতিবাদ করি। তারা একাধিকবার আমারে হুমকি দিছে ধমকি দিছে, অনেক নেতাকর্মী দিয়া আমারে একাধিকবার বসাইছে, প্রেশার দিছে তারা এই মামলাটা আপোষ করার জন্য। 20-25 জন লোকে ধরে নিয়ে হেয়ার সাইমানে মাইরা মুইরা কিডন্যাপ করে লেগে গেছে। ওরা হচ্ছে হাইব্রিড বিএনপি, আগে হচ্ছে আওয়ামী লীগ, ওদের যত ছবি আছে এমপিদের সাথে অন্যান্য চেয়ারম্যানের সাথে। এই হামলার একটা বিচার চাই। আর অপহরণ আমাদেরকে মেরে ফেলতে পারতো আমরা যদি আপনার পুলিশকে যদি আমরা আর্মি ক্যাম্পে না যেতাম। পরে স্বজনরা বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বিকেলেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করেন অভিযুক্ত রাসেল সাব্বির রনি, শান্ত, রনি মিয়া ও শিপ্রুকে। ভিকটিম রাশেদুল ইসলামকে আটক রাখে, তারা মুক্তিপণ দাবি করে এবং কিছু টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায় এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাতেই অপহৃত ব্যবসায়ী রাশেদুল ইসলাম একটি অপহরণ মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের 5 দিনের রিমান্ড চেয়ে রবিবার আদালতে পাঠানো হবে। শাকিলা শম্পা, 71। শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার। অভিযুক্ত চাঁদনি বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল 5:30টার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় কাজীপাড়া এলাকার চাঁদনি বেগমকে। শহরের চাপাতলি মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগমের 3 দিনের শিশুকে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকালে চাঁদনি বেগম চুরি করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী পুরুষ হাসপাতালের সামনে এসে বিক্ষোভ করে। এরপর পুলিশ নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় শিশুকে উদ্ধার করে। পরে ওই শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট প্রাণ হারিয়েছে 25 জন। বরগুনার সিভিল সার্জন আবুল ফাত্তা জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনির আক্তার। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে মারা যান তিনি। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 68 জন। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 234 জন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2779 জন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবরাখবর আমরা জানবো। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। আর রিপন, পটুয়াখালীতে 24 ঘন্টা ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আর জেলার মশক নিধনে পরিচ্ছন্নতা বজায় রাখতে কি ধরনের পদক্ষেপ আসলে নিয়েছে প্রশাসন, সেই বিষয়টিও আমাদেরকে জানিয়ে দেবেন। হ্যাঁ লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আসলে পটুয়াখালীতে যে ডেঙ্গুর প্রকোপ সেটা আসলে এখনো ঊর্ধ্বমুখী বলা চলে। পটুয়াখালী জেলায় 24 ঘন্টায় নতুন 24 জন সহ এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজ সহ 60টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 67 জন ভর্তি রয়েছে। আর এর মধ্যে আপনার মির্জাগঞ্জেই সবচেয়ে বেশি ভর্তি রয়েছে। এখানে এখন এই মুহূর্তে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 28 জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে রয়েছে ভর্তি 16 জন। তবে 16 জনের মধ্যে 5 জন শিশুও রয়েছে। আর এর পরে রয়েছে কলাপাড়া উপজেলায় 9 জন। আর আপনার জ্ঞাতার্থে লিনিয়া জানাচ্ছি যে গত 27
জুন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউসুফ আকন নামে একজন মেডিকেল কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী মারা গেছে। উনি তার আগের দিন 26 তারিখ বিকেলে ভর্তি হয়েছিল। এটা ছিল জেলার রেকর্ডে। আর পটুয়াখালীর রেকর্ডের বাইরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আপনার দুমকি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা রক্ষী এবং গলাচিপার একজন এসএসসি পরীক্ষার্থী, এরা চলতি মাসের প্রথম দিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে পটুয়াখালী জেলায় মৃতের সংখ্যা 3-এ দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, এ পর্যন্ত পটুয়াখালী জেলায় মোট শনাক্তের সংখ্যা 595-তে দাঁড়িয়েছে। তাই 595-এর মধ্যে মির্জাগঞ্জে সবচেয়ে বেশি। এখানে মোট শনাক্তের সংখ্যা মোট দাঁড়িয়েছে 311। এরপরে রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে 132। আরেকটি বিষয় হচ্ছে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে রোগীদের কিছুটা ভোগান্তিও পরিলক্ষিত হয়েছে। রোগী এবং তাদের যে দর্শনার্থী বা অভিভাবকরা জানিয়েছে, সকাল থেকে এই মেডিকেল কলেজ হাসপাতালে পানি সরবরাহ নাই। আর এখানে এই মুহূর্তে বিদ্যুৎও নাই। বেশ কিছুদিন ধরে পটুয়াখালীতে লোডশেডিং চলায়। আর মেডিকেল কলেজ হাসপাতালে ডাবল ফেজ না থাকায় এবং এখানে যে জেনারেটরটা রয়েছে সেটাও অচল থাকায় আসলে রোগীরা এইসব ভোগান্তিতে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে, ডেঙ্গু রোগীদের জন্য এখন পর্যন্ত আলাদা কর্নার করা হয়নি। মেডিসিন, ফিমেল মেডিসিন এবং শিশু ওয়ার্ডেই তাদেরকে রাখা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, রোগী এবং স্বজনরাও তারা স্বাস্থ্যবিধিটা মেনে চলছে না। তাদেরকে আপনার যে মশারি টানে ব্যবহার করার কথা, আসলে তারা সেটা মানছে না। এটা থেকে অন্যান্য রোগীদের মধ্যে এই যে সংক্রমণ, এটা ছড়িয়ে পড়ার একটা শঙ্কা থেকেই যায়। আরেকটি বিষয় হচ্ছে যে, পরিচ্ছন্নতার কথা আপনি বলেছেন। আর মশা নিধন, পটুয়াখালী পৌরসভার কিছু কিছু এলাকায় মশক নিধনের কার্যক্রম চোখে পড়লেও এর বাইরে মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে বা অন্যান্য উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত মশক নিধনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি। লিনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আহসানুল কবির রিপন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, পটুয়াখালী যুক্ত ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর আমরা জানবো। দর্শক, বরিশাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বরিশালে 24 ঘন্টার ডেঙ্গু পরিস্থিতি জানাবেন আমাদের, এবং যে বিষয়টি জানতে চাই যে সিটি কর্পোরেশনের মশক নিধনে ও পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে এখন অবস্থান করছি এবং এখানে যে আপনাকে যদি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে গেল 24 ঘন্টায় যে প্রতিবেদন তারা প্রকাশ করছেন, তাতে এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 106 জন রোগী ভর্তি আছে। আর বরগুনাতে জেনারেল হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য হাসপাতালে ভর্তি আছে আপনার 234 জন। আর পটুয়াখালীতে আপনার তৃতীয় পর্যায়ে 46 জন রোগী ভর্তি আছেন। ইতিমধ্যে আপনার যে 12 জন রোগী মারা গেছে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, তার মধ্যে আপনার বরগুনাতে 6 জন, বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে 5 জন, পটুয়াখালীতে 1 জন। গেল দিন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিশু মারা গেছে। ওর নাম তোহা, রাজাপুর উপজেলায় বাড়ি, ঝালকাঠি জেলার, এবং তার বয়স 1 বছর 9 মাস। সে গেল দিনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আপনি বলতে পারি যে এটা হলো টারশিয়ারি লেভেলের হাসপাতাল বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়। এবং এখানে আপনাকে দেখাতে পাচ্ছি বরগুনা থেকে বা আপনার সুন্দরবন কুরিয়ারে চাকরি করে একজন রোগী এখানে আসছেন গেল দিন। সেখানে বরগুনাতে যে টেস্ট করেছেন, তারা বলছেন যে বরগুনার টেস্টে ওই রকম কেউ ধরা পড়ে, কেউ পড়ে না এখানে। তারপরে চিকিৎসকরা তাদেরকে রেফার করছে বরগুনা থেকে বরিশালে রেফার করছে। এবং সেই রোগীদের সাথে আমরা কথা বলছি, তারা এখানে এসে প্রথমে একটু বিড়ম্বনায় পোহাতে হয়, যেহেতু উপজেলা বা থেকে রেফার হয় বা জেলা থেকে রেফার হয়, যে যারা এই টারশিয়ারি লেভেলের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হতে আসে তাদেরকে প্রাথমিক কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়। বা বিশেষ করে বেড থেকে আপনাকে দেখতে পাচ্ছি যে মেঝেতে ডেঙ্গু রোগী যারা রয়েছে, মেঝেতে রয়েছেন, তাদের কোনো মশারি নেই, এই অবস্থায় তারা থাকছে। এবং বিশেষ করে বরগুনাতে এখন ডেঙ্গুর যে মহামারীটা যে সবচেয়ে যে আমরা যে বলতে পারি ঢাকার চেয়েও বা বরিশাল বিভাগ এগিয়ে ডেঙ্গু আক্রান্ত ক্ষেত্রে। তো সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ থেকে যে আমরা তথ্য দিতে, তারা বরগুনাতে মেডিকেলের বিশেষ টিম পাঠিয়েছে, এক্সট্রা
চিকিৎসক এবং নার্স পাঠিয়েছিল, তারপরও সেখানে এডিস মশার লার্ভাটা বিশেষ করে ডেঙ্গুতে বরগুনাতে বেশি পাওয়া যাচ্ছে। আর বরিশাল সিটি কর্পোরেশন সম্পর্কে যে বিষয় জানতে চেয়েছে, সেখানে আমরা গেল ধরে দেখেছি ডেঙ্গুর ক্রাশ প্রোগ্রাম করতে তারা ফগার মেশিন দিয়ে বিভিন্ন ওয়ার্ডে তারা মশক নিধনের আপনার ওষুধ ছিটাচ্ছে, এই প্রোগ্রামটা দেখছি। তবে এখন পর্যন্ত যে ঝোড়ঝাপ পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে একটা বড় ধরনের একটা ক্রাশ প্রোগ্রাম, সেই ধরনের প্রোগ্রাম বরিশালে এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে আপনাকে বলতে পারি যে বরিশালে মশকের উৎপাদ কিন্তু আগের চেয়ে কিছুটা কমেছে নগরীতে, যে যদিও এখানে যে খালগুলো রয়েছে প্রায় 21-22টি খাল, সেগুলো মশা উৎপাদনের কেন্দ্র বলা যায়। তবে এডিস মশা যেহেতু পরিচ্ছন্ন পানিতেই এডিস মশার লার্ভা বেশি উৎপন্ন হয় এবং যেটি বরগুনাতে বেশি পাওয়া গেছে, এবং বিশেষ করে গ্রাম পর্যায়ে এই লার্ভার সংখ্যাটা বেশি পাওয়া গেছে যারা এখানে পানি সংরক্ষণ করে রাখে। তো বরিশালে এই ধরনের ব্যবস্থাটা নেই। তবে যে পরিচ্ছন্ন পানি যে অপসারণ বা ঝোপ দেওয়ার অপসারণ, সেই ক্রাশ প্রোগ্রামটা বরিশালে আমরা আসলে আগেও বলছি যে পরিলক্ষিত হয় না। তবে ডেঙ্গু রোগীদের সবচেয়ে যে বিষয়টা বা এখানে চিকিৎসাটা যেটা বলছেন, আসলে এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, যে প্রাথমিক পর্যায়ে তারা স্যালাইন বা খাবার স্যালাইন, ডাবের পানি এগুলো দিয়ে থাকে। তারপর যদি এই ডেঙ্গু থেকে বিভিন্ন রোগের উপসর্গ হয়ে থাকে আমরা দেখেছি চিকিৎসকরা যেটা বলছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এই যে নর্মাল স্যালাইন, যারা তাদের পানি শূন্যতা রোধের ক্ষেত্রে এগুলো দেওয়া হয়ে থাকে, এবং অন্যান্য যে ওষুধগুলো সেগুলো এই মেডিকেল থেকেই সরবরাহ করা হয়ে থাকে। তবে আরেকটা বিষয় আমরা যে বিষয়গুলো দেখেছি, যে বিশেষ করে ব্যাটাগি থেকে বেশ নারী চিকিৎসক তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে জ্বর হয়েছে বেশ কদিন ধরে, তবে ওখানে যে ডায়াগনোসিস সেন্টারগুলো তারা সঠিকভাবে নির্ণয় করতে পারেনি, এবং তারপরেই এখানে এই যে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে রেফার করে। তো এই ধরনের রোগী যদি বেশি আসতে থাকে, তাহলে এই হাসপাতালটির উপর একটা ঠিকই একটা চাপ পড়ে, এবং যার ফলে এখানে রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে, এবং রোগীর বিশেষ করে এই যে তাদের যে ডেঙ্গু যে প্লাটিলেট বা অন্যান্য যে টেস্টগুলো থাকে, পাশাপাশি যে তাদের লিভার, কিডনি এই ধরনের যে কোনো অসুবিধা হয় কিনা, তো সেই বিষয়গুলো বা আপনার টেস্ট করার জন্য তাদের বিশেষ করে বাইরেই যেতে হয়। যেহেতু এখানে সরকারি পর্যায়ে টেস্ট রয়েছে, তবে সেই টেস্টের যে সিরিয়াল পেতে বা সেখান থেকে রিপোর্ট পেতে তাদের বিড়ম্বনা পোহাতে হয় এবং বিলম্ব হয়, যার ফলে এই রোগীরা সহজে দ্রুত টেস্ট পাওয়ার জন্য তারা কিন্তু বাইরেই টেস্ট করিয়ে থাকেন। তবে রোগীদের কথা হলো যে এখানে বেড সংকট, সেটা তো আগেই বলছি যে টার্সিয়ারি লেভেল হাসপাতালে যেহেতু উপজেলা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে এখানে রেফার হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী বিধান সরকারের কাছ থেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুকে আপত্তিকর ছবি দিয়ে প্রধান উপদেষ্টা, বিচারপতি ও সেনাপ্রধানকে হুমকির দেওয়ার দায়ে আলমগীর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ জানান, শনিবার ভোরে উপজেলার জাফরনগরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলমগীর রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই ভিডিওর সূত্র ধরে আলমগীরকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তিনি একজন আওয়ামী লীগের কর্মী ও ফটিকছড়ি উপজেলার জাফরনগরের ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল অবশেষে বিতর্কিত অপারেটর সাইফ পাওয়ারটেক মুক্ত হচ্ছে। এখন থেকে আগামী 6 মাস বহুল আলোচিত এনসিটি টার্মিনাল বন্দর কর্তৃপক্ষ নিজেরাই পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য প্রতি মাসে 7 কোটি ব্যয় হিসেবে 6 মাসে 42 কোটি টাকা অনুমোদনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে অনুমতি চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে বন্দর চেয়ারম্যানের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি আগামী 6 মাস চট্টগ্রাম বন্দরকে দিয়ে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই টার্মিনাল পরিচালনার জন্য প্রতি মাসে 7 কোটি হিসাবে 6 মাসের জন্য 42 কোটি টাকা খরচের অনুমতি নিতেই লেখা হয়েছে এই চিঠি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ 1 যুগ ধরে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছিল বিতর্কিত অপারেটর সাইফ পাওয়ারটেক। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। নৌপরিবহন মন্ত্রণালয় বিগত আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা জানালেও তীব্র আন্দোলনের মুখে অবশেষে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এখন বন্দর কর্তৃপক্ষ নিজেরাই এনসিটি পরিচালনার কথা বলছে। এবছরের 6 জুলাই সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিদেশি কোম্পানিকে দেওয়ার আগেই যদি চট্টগ্রাম বন্দর
কর্তৃপক্ষ এটাকে সুচারুভাবে পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রমাণস্বরূপ দাঁড়ায় যে ইয়েস চট্টগ্রাম বন্দর ইজ ক্যাপেবল। আর 2 নম্বর আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে এখানে বাইরের লোক এসে কাজ করবে কি করবে না এগুলো নিয়ে নানা রকম কিছু কথাবার্তা আছে, সেগুলোকেও পাশ কাটানোর একটা সুযোগ বলে আমি মনে করি। চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেলিং হওয়া 32 লাখ কন্টেনারের মধ্যে 44% এককভাবে পরিচালনা হয় এনসিটি থেকেই, যে কারণে বন্দরের 18টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি এখানে বসানো হয়েছে। এখন যে কস্টটা হচ্ছে তখন ওই কস্টটা কমে যাবে, তার তো সব ইকুইপমেন্ট তো বন্দরের আছেই, শুধু সিটিএমএসটা তাদের প্রপার ম্যান পাওয়ার প্রপার লোকজনগুলো যদি প্রপারলি যদি সেট করতে পারে, তাহলে আমি মনে করি যে বন্দর স্মুথলি এটা অপারেশন করতে পারবে। এনসিটির মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে অল্প সময়ে উন্মুক্ত দরপত্র আহ্বান করে অপারেটর নিয়োগ দেওয়া সম্ভব না হলেও এই নিয়ে বন্দরকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বন্দরের এই সাবেক কর্মকর্তা। শ্রমিক যে সরবরাহের বিষয়টি, এটি কিন্তু বেসরকারি খাতে হচ্ছে। এখন এই বেসরকারি খাতে এনসিটির অপারেটর আমরা বদলাতে চাচ্ছি। এখন চট্টগ্রাম বন্দর এই কাজটি নিজে করতে পারবে কি পারবে না, এটি তার সক্ষমতার বিষয়, কারণ এই কাজের অভিজ্ঞতা 17 বছর ধরে নেই। ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু চাবো যে যাতে আমাদের পণ্য সময় মতো হয়, এই নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। 570 কোটি টাকা খরচ করে 1000 মিটার দৈর্ঘ্যের এই নিউমুরিং কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ 2007 সালে শেষ হলেও নানামুখী জটিলতায় 3 বছর এখানে অপারেটর নিয়োগ দেওয়া যায়নি। পরবর্তীতে অপারেটরের দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক। ফারদিন নীরব, 71। এক ব্যক্তির খামারে দুম্বা পালনের দৃশ্য দেখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনছেন গাইবান্ধার তরুণ জাহিরুল ইসলাম জাহিদ। এরপর এজেন্টের মাধ্যমে 8.5 লাখ টাকায় ভারত থেকে তুর্কি জাতের 5টি দুম্বা কেনেন। সম্প্রতি দলে একজন সদস্য বেড়েছে। তিনি জানান দুম্বা পালন অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যের। এরই মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাকে সহযোগিতার আশ্বাস দেন। তোফাইল হোসেন জাকিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বাড়ির উঠোনে মরুর প্রাণী দুম্বাকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর গ্রামের জাহিদ। গত 7 মাস আগে ভারত থেকে 8.5 লাখ টাকায় এই দুম্বাগুলো কেনেন তিনি। এরপর মাচা পদ্ধতিতে একটি খামার গড়ে তোলেন। যেহেতু বাংলাদেশে দুম্বা অ্যাভেলেবেল না, হ্যাঁ, আমি যদি দুম্বাটা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের দেশের দুম্বা আমরা কোরবানি ঈদের সময় অ্যাভেলেবেল পাবো এবং সবাই এই দুম্বা ক্রয় করে কোরবানি দিতে পারবে। লাভজনক একটা বিজনেস। হ্যাঁ, আমি অনেকভাবে এটা যাচাই বাছাই করে দেখেছি, এর চাহিদাও অনেক বেশি। পরিবারের সদস্যরা বলেন গরু ছাগলের চেয়েও দুম্বা পালন সহজ। দুম্বা পরিচর্যা আমি নিজেও করি, উদ্যোক্তা আমার বড় ভাই, পাশাপাশি আমার মা আমাকে সহযোগিতা করে। খাটনি বেশি নাই, পরিশ্রম বেশি নাই, আর গরু যেমন ছাগল যেমন খাটনি হলে খাটনি। এলাকার লোকজন বলছেন প্রথমবারের মতো দুম্বা দেখতে পেয়ে আনন্দিত তারা। জাহিদের মতো তারাও কেউ কেউ খামার করার স্বপ্ন দেখছেন। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উদ্যোক্তা জাহিদকে সহযোগিতার আশ্বাস দেন। এরকম একজন উদ্যোক্তা যদি সফল হয়, তাহলে আমরা এই তার দেখা দেখি আসলে আমাদের অনেক উদ্যোক্তা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। একটি বেসরকারি সংগঠনে চাকরির সূত্রে বোচাগঞ্জের হান্নান মিয়া নামে এক উদ্যোক্তার দুম্বার খামার দেখে তিনিও এভাবে উদ্যোক্তা হয়ে ওঠেন। নূর তাজমিন নীর, 71। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কুস্তি খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে কুস্তি খেলা। দীর্ঘদিন পর প্রিয় খেলার খবর পেয়ে জেলার বেশ কয়েকটি ইউনিয়নের লোকজন ছুটে আসেন খেলা দেখতে বলে জানান আয়োজকরা। পাশাপাশি খেলা ও খেলার কৌশল দেখতে কুস্তিগিরিরাও আসেন জেলার বিভিন্ন এলাকা থেকে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা সদরের কাইলাটির বটতলা গ্রামের মাঠে দীর্ঘদিন পর কুস্তি খেলা উপভোগ করতে আসেন অনেকেই। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কুস্তি খেলা ফিরিয়ে আনতে গ্রামবাসীর এই আয়োজন। ঐতিহ্যবাহী খেলাটি এবার পুনরায় শুরু করতেছে আমাদের যুব সমাজ ভালো থাকার জন্য। এটি একটা ভালো উদ্যোগ। কুস্তি খেলায় প্রাইজ পাইলাম, জিতলাম। বহুদিন পরে খেলা আমাদের এলাকায়, তাই খেললাম, ভালো লাগলো, খুব ভালো লাগছে। এক একটা কাশি জোরে 2টা করে কুস্তি করতে হবে। 2 কুস্তি করলে আমাদের 16 জন লোকের প্রয়োজন।
তারা বলছেন এই খেলায় যেমন শক্তি সাহস লাগে তেমনি বুদ্ধিরও দরকার হয়। কেউ কেউ আবার বাপ দাদার খেলা দেখে নিজেও কুস্তিগির হয়েছেন। এই খেলা খেললে মনের উৎসাহ হয়, মন শান্তি হয়, মনের শান্ত নয়। বর্তমান প্রজন্মের লোকেরা এটা দেখতে পারবে, পুরানো ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করতেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে গ্রাম বাংলার এই খেলাগুলো দেখা গেলেও গত 20 থেকে 30 বছরে এসব প্রায় হারিয়ে যাচ্ছে বলে জানান আহ্বায়ক আব্দুল আজিজ। এই খেলার ঐতিহ্যবাহী যদি হয় তা আমাদের যুবকরা গায়ে বাংলা ঐতিহ্য থাকবে, আমার কুলাহান যারা আছে সুস্থ দেওয়া থাকবে, মন ভালো থাকবে, বাজে নেশা থেকে আওতামুক্ত থাকবে। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগমে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় এই খেলা। নূর তাজমিন নীর, ৭১।